যাচ্ছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, তাকে ছাড়া চলে না। কে সে? পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা। কিরে ঘটা, হাতে ওটা কি? এক্ষুনি এক্ষুনি দেখতে পাবেন। আসুন আসুন না, আসুন আমার সঙ্গে আসুন। বলিস কিরে বেটা, আমার সাথে হিয়ালি? হেয়ালি নয় মন্ত্রী মশাই, হেয়ালি নয়। এবার থেকে আমরা আর আপনার কোনো কাজ করব না। আমরা আমরা নতুন কাজ পেয়ে গেছি। আর এটা হলো আমাদের নতুন মনিবের জন্য প্রথম কাজ। সে কি রে, কৃষ্ণনগরে এমন আর কেউ আছে নাকি যে তোদের কাজে লাগাবে? এতদিন না থাকলেও আসতে কতক্ষণ, আসতে কতক্ষণ? ভারী তো করাতেন ওই সব 2 নম্বরই কাজ। এখন আমরা সব ওই বিজ্ঞ কাজ করব। সর্বনাশ, একই সব ভাষা বেরোচ্ছে তোর মুখ দিয়ে। কালে কালে আর কত কি দেখবো। যত খুশি দেখুন, দেখুন না দাঁড়িয়ে দাঁড়িয়ে, যত খুশি দেখুন। কে বারণ করেছে? এই দেখুন, আমার আপনার সঙ্গে ওই বকলে চলবে না, কেমন? এলাম এখন। না, ব্যাপারটা সুবিধের নয়। ওরা কি শেষে গোপালের দলে ভিড়লো নাকি? তাহলে তো সর্বনাশ। ব্যাপারটা তো দেখতে হচ্ছে। আগে আমি এটা লিখিয়ে এনেছি। বাহ বাহ বাবা বাহ, বেশ হয়েছে। এবার যাও, এইটা বাইরে ঝুলিয়ে দাও, যাতে লোকজন এই কথাটা জেনে যায়। শুনুন শুনুন সবাই, আমাদের মনিব স্বর্ণলতা দেবীকে যে বুদ্ধিতে হারাতে পারবে, সে 1000 স্বর্ণ মুদ্রা পুরস্কার পাবে। সর্বনাশ, এক গোপালের রক্ষে নেই, তাই আবার এই মহিলা গোপাল। এই বেটা, শোন শোন। কি কি হলো? হ্যাঁ রে, ওই স্বর্ণলতা দেবীটি কে রে? কোত্থেকে জুটলো? তাতে আপনার কি? আপনি শুধু পুরস্কার দেখুন। পারবেন হারাতে ওনাকে? না মানে, রাগ করছিস কেন? আসলে ওনার নাম অনেক শুনেছি তো। তা শুনবেন না? সেই মহারাজ, খবর পেয়েছি মুর্শিদাবাদ থেকে নাকি এক মহিলা এসেছেন আমাদের এই কৃষ্ণনগরে। মহিলা? তাও আবার মুর্শিদাবাদ থেকে? বাবা, মন্ত্রী মশাই দেখছি আজকাল একেবারে চোখ কান খোলা রেখে কাজ করছেন। পুরোটা শুনলে তোমার ওই চোখ আর কান দুটোই খুলে হাতে চলে আসবে। তাই নাকি? বলো কি মন্ত্রী? একটু ঝেড়ে কাশো দেখি। আহা, সবটা খুলে বলো না। মহিলার নাম স্বর্ণলতা। বাহ বাহ, স্বর্ণলতা, স্বর্ণলতা, পুষ্পলতা, বন্য মধুর মাধবীলতা। চুপ! সে লতাই হোক আর পাতাই হোক, তাতে আমার কি? শুনলাম ওই মহিলা নাকি ভারতবর্ষের সব রাজা নবাবদের ঘোল খাইয়ে এবার কৃষ্ণনগরে এসেছে নিজের কেরামতি দেখাতে। ও তাই নাকি? মহিলার যেমন জ্ঞান তেমনি বুদ্ধি। ওরে বাবা,
মানে একেবারে শ্রীমতী ভয়ঙ্করী। ভয়ঙ্করী নাকি লেঙ্কারি সেটা জানি না, কিন্তু একেবারে খুল্লম খুল্লা সবাইকে বুদ্ধির পরীক্ষায় ডেকেছে। তাহলে গোপাল একবার গিয়ে দেখতে হচ্ছে ব্যাপারটা। কি দরকার মহারাজ? মানে আমরা কি পাঠশালার ছাত্র নাকি যে যে কেউ এসে পড়া জিজ্ঞাসা করলো আর আমরা পটাপট বলতে শুরু করলাম? ঠিকই। বরং সত্যি যদি গুণী বুদ্ধিমতী মহিলা হন তাহলে ওনাকে মন্ত্রী করে নিন। সব সময় আমার টিকি ধরে টানাটানি ভালো লাগে না গোপাল। না 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 না, চলো গোপাল চলো, একবার সবাই গিয়ে দেখেই আসি ব্যাপারটা। চলুন, যাবো কাল সবাই মিলে। ওহ, তাহলে তো আর কোনো কথাই নেই। ভালোই হলো, এবারে যদি একেবারে মহারাজের সামনেই গোপালের হাঁড়ি ফাটে তাহলে জানবো ঠাকুর মুখ তুলে চেয়েছেন এতদিন। কিছু বললেন মন্ত্রী মশাই? না মানে ওই যে ঠাকুর যা করে মঙ্গলের জন্য। তাহলে কালকেই সবাই মিলে একেবারে তৈরি হয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো হবে। হ্যাঁ গো বটা কাকা, লোকেরা সব পরিষ্কার মুখে ঢুকছে আর কালি মেখে বেরোচ্ছে কেন গো? সব পুরস্কারের লোভে স্বর্ণলতা দেবীর সাথে বুদ্ধির পরীক্ষায় যাচ্ছে, আর হেরে গেলেই কালি, বুঝলাম। এই কিস্তি এই যা, আর এই কিস্তি মাত। ঘটা ঘটা। এক্ষুনি গোপাল দাদুকে খবরটা দিতে হবে। মুর্শিদাবাদের নবাব পর্যন্ত নাকি ভয়ের সাথে কথা বলেনি, তারপর উজিরের মুখে তোমার নাম শুনে এখানে এসছে, আর এসেই নাকি কথার মার পেঁচে সবাইকে একেবারে ঠান্ডা করে দিচ্ছে, আর বুদ্ধিতে হারলেই মুখে কালি মাখিয়ে দিচ্ছে। কেউ কেউ তো লজ্জায় গ্রাম ছেড়েই চলে যাচ্ছে। বেশ হয়েছে বলি, বেশ হয়েছে। সবাই নিজেদের খুব বুদ্ধিমান ভাবো তো, এবার বুঝবে ওই মেয়েটাই সবার মুখে চুন কালি মাখাবে। এরপর আবার মাথায় ঘোল ঢেলে গাধার পিঠে চাপাবে না তো? ওহ, আমার কথা হেসে উড়িয়ে দিচ্ছ তো। টের পাবে মেয়েরা যে কি ভয়ঙ্কর, ঠিক সময়ে টেরটি পাবে। সেটা তো আমি এখন থেকেই টের পাচ্ছি। যাও না যাও, গিয়ে নিজের বুদ্ধির পরীক্ষাটা করে এসো। তোমার যে কত গুণ এবার প্রমাণ হবে। আমার আর গুণ কোথায়, আমি তো বেগুন। তাহলে তোমাকে ওই একেবারে বেগুন পোড়া করেই ছাড়বে গো। না, আজ মনে হচ্ছে গিন্নি সহজে থামবে না। সেই কখন থেকে তৈরি হয়ে বসে আছি, অথচ গোপালের পাত্তা নেই। সে কি মহারাজ? কিসের কি? না মানে আপনি তৈরি? যাকে বলে একেবারে 100-110 ভাগ তৈরি। কিন্তু এই পোশাক, মানে এরকম সাধারণ পোশাক? ও এটা, আরে এটা তো ওই মহিলার পরীক্ষা নেব বলে আমি বুদ্ধি খাটিয়ে পড়েছি। এই পরীক্ষার কথা শুনলেই আমার পেটটা কেমন গুড়গুড় করে। এই তো গোপাল এসে গেছে দেখছি। তবে আপনাকে কিন্তু মোটেই চেনার উপায় নেই মহারাজ। সাধারণ পোশাকেও আমাকে ওই মহিলা চিনতে পারে কিনা সেটাই দেখব। মনে হচ্ছে মন্ত্রী এখন থেকেই কেমন যেন চুপসে গেছে। চলো মন্ত্রী, তাহলে এখনই বেরিয়ে পড়া যাক। তবে বলছিলাম কি মহারাজ, ওই শুধু হাতে না গিয়ে কিছু ফল মিষ্টি নিয়ে গেলে হতো না? ফল মিষ্টি? ওই আম, লিচু, কাঁঠাল, পেয়ারা, হাজার হোক জ্ঞানী গুণী বলে কথা। এটা কিন্তু গোপাল ভালোই বলেছে মহারাজ। চলো চলো চলো, আর দেরি করো না। আসুন মহারাজ, এই তো এসে গেছি। তবে দেখো
ওইখানে গিয়ে যেন আবার মহারাজ মহারাজ করো না। না না, কি যে বলেন। আর যাই হোক, মহারাজ আর গোপালকে ছেড়ে ও নিশ্চয় আমায় নিয়ে পড়বে না। তবে মন্ত্রী মশাইকে মনে হচ্ছে এদিকে মাঝে মধ্যেই আসতে হয়। কেন বলো তো গোপাল? না না, এই যে ওই 1000 স্বর্ণ মুদ্রার লোভটা। আরে না না, আমি চাইলে তো 1 মিনিটেই ওকে হারাতে পারি। তাহলে মন্ত্রী মশাইকে সামনে এগিয়ে দিন সবাই। উহ, এই মনেছে পেটটা কামড়াচ্ছে, পেটটা বড় কামড়াচ্ছে। ও ওরে বাবা রে। আচ্ছা আচ্ছা আচ্ছা, চলো 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 চলো, এবার চলো। আজ মনে হচ্ছে বহু জ্ঞানী গুণী একসাথে আমার পরীক্ষা নিতে এসেছেন। না না না, এ কি বলছেন? আপনি এই রাজ্যের অতিথি। আমরা নগরবাসীর তরফ থেকে আপনাকে অভ্যর্থনা জানাতে এসেছি। একসঙ্গে এতজন এসেছেন, নিশ্চয়ই ছদ্মবেশে রাজার লোক। হ্যাঁ, এবার তাহলে ফল মিষ্টিগুলো দিয়ে দাও। ও বেশ কায়দা করেছে, অভ্যর্থনা জানাতে এসেছে। এখন কথায় হারালেও মুখে আমি কালি মাখাতে পারবো না। এ কি, মিষ্টি ফল সবই তো আছে, কিন্তু আবার কি হলো? কিন্তু এর মধ্যে জল পাই কোথায়? ছি 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 ছি, তোমরা এত ফলের নাম বললে অথচ জলপাই আনতে পারলে না। এনার কথার ধরন দেখে মনে হচ্ছে স্বয়ং মহারাজই এসেছেন। জলপাই জলপাই জলপাই। এখন আবার বিড়বিড় করে কি হবে? না না, আমি জলপাই ফলের কথা বলিনি তো। ফল নয়, এসব খাবার পরে একটু জল কোথায় পাবো তার কথাই বলছিলাম। বাপরে, নজরে রাখতে হবে, মুখ খুললেই যেন কথার ফুলঝুরি। তবে আমার কি সৌভাগ্য! কেন কেন সৌভাগ্য কেন? আজ দিনের মহারাজ নিজে আমার ঘরে এসেছেন। মানে মহারাজ, মানে কিন্তু এটা কি? ছি 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 ছি, আমি তো ভাবতেই পারছি না, এটা কি? এই রে, কি হলো? তা হঠাৎ এত ছি ছি করার কি হলো? হ্যাঁ, ব্যাপারটা কি? আমি ভাবতেও পারছি না, মহারাজের পোশাকে এত ধুলো কেন? এই রে, মহারাজ ঠিক ফাঁদে পা দিয়ে ফেলেছে। না না মহারাজ, এবার ঠিক আছে। মহারাজ, ও আমি তো মানে হ্যাঁ তাই তো, কিন্তু মানে ওহ, আচ্ছা কল খাটিয়েছে বটে। কিন্তু ওই দিনের ব্যাপারটা কিরকম? আমিও তো কিছু বুঝতে পারছি না। না মানে আমি শুধু ওই দিনের মহারাজ কেন সেটাই তো বুঝলাম না। তাই তো, মহারাজ কি রাতের নয়, শুধু দিনের? এই দিন সেই দিন নয়, এই দিন মানে দরিদ্র গরিব। তাই তো, মহারাজ তো দরিদ্র গরিব সব মানুষেরই। হ্যাঁ, এটা তো বুঝতে পারিনি। তবে কৃষ্ণনগরে না এলে আমার তো আরেকটা জিনিস দেখাই হতো না। হ্যাঁ, নতুন জিনিস? এখানে তো দেখছি দিনের বেলাতেও চাঁদ ওঠে। হ্যাঁ, আরে আরে তাই তো, এ তো গোটা চাঁদ। এবার তো দেখছি গোপালকেও ছাড়লো না। টেকো আচ্ছা জব্দ হয়েছে, বেটা এবার মুখ লুকানোর জায়গা পাবে না। সবাই মিলে এরকম নজর দিলে যে এবার চাঁদে গ্রহণ লেগে যাবে। চন্দ্রগ্রহণ না সূর্যগ্রহণ তোমায় দেখাচ্ছি। চলো চলো, একবার রাত সবাই চলো না। মহারাজের কি শরীর খারাপ? না 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 না, আমার তো মনে হচ্ছে শরীর নয়, মহারাজের অসুখ হচ্ছে মনে। হ্যাঁ হ্যাঁ, আমি নিশ্চিত মহারাজ কোনো মানসিক পীড়ায় আক্রান্ত। হ্যাঁ, সে কি মহারাজের মনের অসুখ? আজ আচ্ছা বেইজ্জত হয়েছি। না,
এখনো আমার মাথাটা কেমন ভোঁ ভোঁ করছে। কিন্তু এ সবই তো মহারাজ ওই গোপালের জন্য। বেশ মজা তো। এবার সব বেটাকে ছেড়ে এই বেটা। গোপালের জন্য? হ্যাঁ হ্যাঁ, ওই ফল নিয়ে যাওয়ার বুদ্ধি তো ওর। এই জন্যই বলে বোকা বন্ধুর থেকে চালাক শত্রু অনেক ভালো। মানে? অতিথি হিসেবে না গেলে যে মুখে কালি মেখে আসতেন। বলো কি? পরে স্বর্ণলতাকে জিজ্ঞাসা করে নেবেন। তবে একটা কথা, গোপালের থেকে ওই মহিলার বুদ্ধি ঢের বেশি। ও মা, তাই নাকি? ঠিক গোপাল, ঠিক। তুমি বরং ছুটি নিয়ে কিছুদিন ওই বুদ্ধির গোড়ায় ধোঁয়া দাও গিয়ে। কিন্তু এইভাবে কি আর বুদ্ধি বাড়বে? বাড়বে মানে? দেখবে একেবারে চচ্চর করে বাড়বে। মহারাজ যখন বলছেন তখন একবার না হয় চেষ্টা করেই দেখি। তাছাড়া চন্দ্রগ্রহণ নাকি সূর্যগ্রহণ সেটা তো দেখতে হবে। কাঠ চাই, কাঠ। কাঠ নেবে গো, কাঠ। রান্না করার শুকনো কাঠ। এই সাত সকালে কি আমার কানের মাথা খাচ্ছে? ওহ, কাঠ চাই, কাঠ। কাঠ নেবে গো, কাঠ। বটা, ঘটা, বটা, ঘটা। ওরে, ওকে এখান থেকে বিদে করো দেখি। ও, সে তখন থেকে চেঁচিয়ে চেঁচিয়ে মাথা আমার একেবারে ধরিয়ে দিল। যাচ্ছে তাই। এক্ষুনি এক্ষুনি বেটাকে দাবড়ে ঠান্ডা করে দিচ্ছি। এমন ঝাড়ন দেব যে বেটা আর এই ঋষিমানা মারাবে না। হ্যাঁ, সস্তা দামে শুকনো কাঠ। কাঠ নিয়ে যাও, কাঠ। এই এই এখন এখন এখান থেকে কেটে পড়, কেটে পড়। এখানে কাঠ লাগবে না। কিন্তু এরকম কাঠ আর পাবে না বাবু। এই এখান থেকে ভালোই ভালোই সরে পড় বলছি। না হলে এমন বাজাবো যে ওই চোখে কানে কিচ্ছু দেখতে পাবে না। হ্যাঁ, ওরে বাবা, না না না, তার আর দরকার নেই। এই তো এই তো ঠিক কেমন বুঝে গেছো? হ্যাঁ, এখন চললাম, তাহলে পরে আবার আসবো, কেমন? কাঠ নিয়ে যাও, কাঠ। সস্তা সস্তা কাঠ। ও, হতচ্ছাড়াটা আবার এসে হাজির। বেটার বেটার একটু ভয় নেই? হ্যাঁ, এই চল তো গিয়ে দুগা আচ্ছা করে দিয়ে আসি। না 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 না, এবার আমি গিয়ে দেখছি। ও, চেঁচিয়ে একেবারে কানের পোকা বার করে দিল গো। এই, বলি তোমার ব্যাপারটা কি? সেই তখন থেকে চেঁচাচ্ছ, বারণ করলেও শুনছো না। আমার এই কাঠ না নিলে আমার সংসার চলবে না মা। কাঠ আমার লাগবে না। তবে একবার দেখে নিন ভালো করে। আচ্ছা, এই 5টা স্বর্ণ মুদ্রা তোমায় দিচ্ছি, নাও এখন এটা নিয়ে বিদায় হও। কিন্তু এভাবে তো আমি কিছুই নেব না মা। নেবে না? কিন্তু নেবে না কেন? না মানে ওই একমাত্র কাঠের বিনিময়েই আমি কিছু নিতে পারি। বেশ, তবে রাখো তোমার কাঠ, আর এই নাও। কিন্তু আমার ওই কিছুটা যে মুদ্রা নয়, শস্য। মুদ্রা নয়? হ্যাঁ হ্যাঁ, এই কাঠের দাম ওই মুদ্রা ভর্তি মুঠো নয় মা, বরঞ্চ একটা শস্য ভর্তি মুঠো। আচ্ছা বেশ বেশ, তবে না হয় আমি 1 মুঠো শস্যই দিয়ে দেব। দিন তাহলে। এই নাও। না, হয়নি। হ্যাঁ, হয়নি মানে? পুরো 1 মুঠো আছে। আপনি তো আমার কথার মানেই বুঝতে পারছেন না। আমার বুদ্ধি তোমার থেকে ঢের বেশি, আমি ঠিক বুঝেছি। আমি যা দাম চেয়েছি আপনি যদি তা না দেন তবে। তবে আবার কি? তবে আমার কথার সঠিক মানে বুঝতে না পারার জন্য আপনাকে মেনে নিতে হবে যে আপনার বুদ্ধি কম, আর তাই ওই যেমন লেখা আছে সেই 1000 স্বর্ণ মুদ্রা আমাকে দিতে হবে। ও, যেন মামা বাড়ির আবদার। মামার বাড়ি নাকি মাসির বাড়ি সেসব জানি না, তবে আমার ওই একটাই শর্ত। ওহ, এ তো আচ্ছা জ্বালাতনে পড়া গেল। বেশ, তবে মহারাজই এই অদ্ভুত শর্তের বিচার করবেন। সে যে খুশি করুক, আমার কি। চলো 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 মহারাজের কাছে, তোমার মজা দেখাচ্ছি। না না না, আর কিচ্ছু ভালো লাগছে না। কেন মহারাজ? গোপাল নেই, সব যেন কেমন
ফাঁকা ফাঁকা লাগছে। তাতে কি হয়েছে, আমি তো আছি। হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি। ওই গবেট গোপালের থাকা যা, না থাকাও তাই। কিন্তু ওই আপদে বিপদে ওই গোপালই তো। যে নেই তার কথা ভেবে মিছিমিছি কষ্ট পাচ্ছেন মহারাজ। ও আপদ বিদে হয়েছে, বাঁচা গেছে। মহারাজ, এই কাঠুরে একটা পাগল। সে কি? ও পাগল? মানে মাথা খারাপ? ওর কথার মাথা মুন্ডু কিচ্ছু নেই। কিন্তু ব্যাপারটা কি বাবা, মানে কি হয়েছে সেটা বলো দেখি। আমি বলছি মহারাজ। চটপট বলো। মহারাজ, আমি কাঠের বদলে ওর কাছে একটা শস্য ভর্তি মুঠো চেয়েছি মাত্র, কিন্তু কিন্তু আমি এক মুঠো শস্য ওকে দিলেও ও সেটা নিচ্ছে না। কেন কেন নিচ্ছে না কেন? কি করে নেব মহারাজ? উনি তো আমার কথা ঠিক বুঝতেই পারছেন না। এসব বলে আমার কাছ থেকে 1000 স্বর্ণ মুদ্রা হাতিয়ে নেবার ধান্দা করছে। ওরে বেটা, ভেতরে ভেতরে এইসব ব্যাপার। আমি কিছুই বলিনি। ওর বাড়িতেই লেখা আছে, বুদ্ধিতে ওকে হারাতে পারলেই 1000 স্বর্ণ মুদ্রা নগদ পাওয়া যাবে। তো তার জন্য ওকে বুদ্ধিটা হারাতে হবে? ভুলভাল তর্ক করলে তো হবে না। কেন মহারাজ, ভুলভাল তর্ক কোথায়? এ তো কথার খেলা। এক শস্য ভর্তি মুঠো বলতে আমি বুঝিয়েছি একটা মাত্র শস্য, যা দিয়েই মুঠো করা যাবে। কি অদ্ভুত অকাট্য যুক্তি! আরে এইভাবে তো ব্যাপারটা ভেবে দেখিনি। হ্যাঁ হ্যাঁ, তাই তো। ওহ, আচ্ছা পেঁচে ফেলেছে তো। মানে না, মানে মাত্র একটা শস্য ভর্তি একটা মুঠো, এ হয় নাকি? কেন হয় না? ভুট্টা ঠিক ঠিক। হ্যাঁ ঠিকই তো। না 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 না, কাঠুরের শর্ত ঠিক মতো মানা হয়নি, আর তাই ওই 1000 স্বর্ণ মুদ্রাও ওই কাঠুরেরই পাওয়া উচিত। হ্যাঁ, তাই হবে। আমি আজই কাঠুরেকে 1000 স্বর্ণ মুদ্রা দিয়ে দেব। এরকম বুদ্ধি তো একজনেরই হতে পারে। এই যে কাঠুরে, তোমায় যে আমার খুব ওই চেনা চেনা লাগছে। আরে গোপাল, তুমি? ব্যাটা ঠিক এসে হাজির। ইনি গোপাল ভাঁড়? ওহ, আমার আগেই বোঝা উচিত ছিল। কেন আগে বোঝা উচিত ছিল কেন? আপনি যেভাবে নিজেদের পরিচয় দিয়েছিলেন, না হলে প্রথম দিনেই আপনাদের মুখে কালি মাখিয়ে দিই। হ্যাঁ? আপনি প্রমাণ দিলেন যে আপনি সেরা বুদ্ধিমান। আমি আজই এই রাজ্য ছেড়ে চলে যাব। বলো সবাই, গোপালের বুদ্ধি সেরা বুদ্ধি। জয় গোপালের জয়। জয় গোপালের জয়, জয় গোপালের জয়। বলি শুয়ে শুয়ে পা নাড়লে চলবে নাকি? হ্যাঁ, ঘরে কিছু কাজও করতে হবে গো। তা কি কাজ? হুকুম করুন মহারানী। মহারানী? মহারানী না মহাদাসী? এই দেখো, 7টা নয় 5টা নয়, আমার একটাই মাত্র বউ, তার মুখে একই কথা। থাক, আর নাটক করতে হবে না। এখন সংসারের কাজটা করে দিলেই আমি পড়তে যাই। আমি যে হুকুম তামিল করার জন্য সব সময় তৈরি। শোনো, রবিবার আমার বাপের বাড়ি থেকে কয়েকজন লোক আসবে, তো তাদের জন্য নিজের হাতে নাড়ু আর মালপো আর পায়েস এসব করবো গো। তা করো না, করো করো, আরো করো, আর এই সুযোগে আমারও জুটবে। সারাক্ষণ খাই 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 আর খাই। বলি তার জন্য তো অনেকটা চিনি লাগবে গো, তা সেটা বাজার থেকে কিনে আনতে হবে তো। হ্যাঁ, কালকেই হাজির করে দেব আমার মহারানী। আবার আদিক খেতা। আগে মহারাজের আমলে প্রজারা আজকাল বেশ সুখেই আছে। কোনো ঝামেলা নেই, ঝঞ্ঝাট নেই।
বলি চোখ কান বন্ধ থাকলে ঝামেলা ঝঞ্ঝাট দেখবেন কি করে? কথার কাটারি একেবারে, নামেই ভাঁড়, মুখে মিষ্টি কথা তো আসে না। এখন আমার কথা না শুনলে পরে রাজ্য শুদ্ধ লোক ধরে পেটাবে। আহা, অত উত্তেজিত হচ্ছ কেন? কি হয়েছে খুলে বলো। আর হয়েছে, বাজারে যে চিনি ছোঁয়া যাচ্ছে না মহারাজ। হ্যাঁ, এ আবার কি কথা? কেন, চিনির গায়ে কি আগুন লেগেছে নাকি যে ছোঁয়া যাবে না? থামো তো মন্ত্রী, কি হয়েছে সেটা বলবে তো। হবে আবার কি? মোদি ভাই, 1 কিলো চিনি দাও। 5 টাকা লাগবে। কি 5 টাকা? আরে 3 দিন আগেই তো 1 টাকা দাম ছিল। ও যখন ছিল তখন কিনলেই তো পারতে ভায়া। হ্যাঁ, আজ এই দাম। রাখ তোর চিনি, আমি অন্য জায়গা থেকে কিনে নেব। ইগো, চিনি কত করে? 5.5 টাকা। হ্যাঁ, সে কি, আগের দোকানে 5 টাকা চাইলো আর তুমি? আজও যদি মাল না আসে তো কালই এর দাম 6 টাকা হয়ে যাবে। দেখিস চিনি না সোনা, খাবো না চিনি। তোর সেই জন্যই তো আমি এখন চিনি ছাড়া চা খাওয়া অভ্যেস করছি। ভালোই তো, তাহলে আর আপনার চিনি রোগ হবে না, আর বারবার করে ছোট বাইরে করতে দৌড়তেও হবে না। মন্ত্রী, কিন্তু এরকম হলো কেন হঠাৎ করে? আমিও বলবো ভেবেছিলাম মহারাজ আপনাকে এই ঘটনাটা। ওহো, এই সামান্য ব্যাপার নিয়ে এত মাথা খারাপ করার কি আছে বলুন তো মহারাজ? এটাকে আপনার সামান্য ব্যাপার বলে মনে হচ্ছে? তাছাড়া আবার কি, চিনির যোগান কম হয়েছে তাই দাম বাড়িয়ে দিয়েছে ব্যবসায়ীরা। যোগান কম হলেও এতটা দাম বাড়বে? তাহলে সাধারণ লোকে চিনি কিনবে কি করে? কম করে কিনবে আর কম করে খাবে। আপনি আপনার বুদ্ধি নিয়েই থাকুন, কিন্তু মহারাজ এরকম চললে যে বাড়িতে চিনি দিয়ে কিছু তৈরি করা যাবে না। সে তো বটেই। বুঝলে মন্ত্রী, একটু খোঁজ নিয়ে দেখো তো, মানে চিনির এত দাম বাড়লো কেন হঠাৎ করে? বলছেন বটে মহারাজ, কিন্তু আমার মনে হয় এসব করে লাভ নেই কিছু। থাক, তোমার আর মাথা না ঘামালেও চলবে। যেটা বললাম সেটা শুধু করো, ব্যাস। যে আজ্ঞে মহারাজ। বুঝলে গিন্নি, আসছে, খুব তাড়াতাড়ি আসছে। আসছে মানে? কে আসছে? বাবা, এমন আশা আসবে না যে সবাই তাক লেগে যাবে। কি মুশকিল, কে আসছে বলবে তো? আরে টাকা। তোমাকে কি পাগলা কুকুরে কামড়েছে নাকি গো? কথা নেই বার্তা নেই বলতে শুরু করেছো যে টাকা আসছে। তোর বুঝবে, একটু সবুর করো। যত চিনির দাম বাড়বে তত আমার পকেট ভরবে। দেখো, কিছুই তো বুঝতে পারলাম না গো। তাহলে আর বুঝে কাজ নেই, আমি চললাম। আহা, এই বিকেল বেলায় আবার কোথায় চললে গো? বাহ, যে কথাটা বললাম চিনির দাম বাড়াতে, আর তার সঙ্গে সঙ্গে আমার পকেট ভরাতে। হে ভগবান, টাকা করে এই লোকটার না মাথাই খারাপ হয়ে যায়। মহারাজ, আর তো পারা যাচ্ছে না, বাড়িতে তো গৃহযুদ্ধ লেগে যাচ্ছে। ঠিক বলেছেন গোপাল। আমি তো চাই চিনি খাওয়া প্রায় ছেড়েই দিয়েছি। উমা, তাই? কি ভালো। আচ্ছা, আমাকে দেখে শিখেছো বুঝি? কিন্তু মন্ত্রীকে যে খবর নিতে বলেছিলাম তার কি হলো? কিন্তু মন্ত্রীর যে আজ পাত্তাই নেই সভাতে। ওই তো এসে গেছে। কি ব্যাপার মন্ত্রী, চিনি নিয়ে কি হয়েছে বলো তো? বাজারে চিনির যোগান প্রায় নেই বললেই চলে। ওরা চড়া দামে চিনি কিনছে, তাই চড়া দামে বেচছে। সে কি কথা? কিন্তু আখের ফলন তো এবার ভালোই হয়েছে। তা একরকম হয়েছে। তাহলে যোগান কম হবে কেন চিনির? ওহো, কিছুই তো মাথায় ঢুকছে না। এত মাথায় ঢোকানোর দরকার কি? যা দরকার চিনির, সে বেশি দাম দিয়ে চিনি কিনবে। এটা কেমন কথা বললেন মন্ত্রী মশাই? মহারাজ এর কোনো সুরাহা করবেন না, সে কি হয়? বটি তো। হ্যাঁ, কিন্তু গোপাল, আমার মাথায় তো কিছুই ঢুকছে না।
এই তোমার মাথায় কিছু আছে কি? সোজা ব্যাপার মহারাজ, সব চিনি ব্যাপারীদের সভায় ডেকে পাঠান, ব্যাস তাহলেই বোঝা যাবে গলতটা কোথায়। বেশ মহারাজ, তাই করুন। মনে হচ্ছে এইবারে অন্তত মন্ত্রী এই সব ব্যাপারের মধ্যে নেই। তাহলে সেনাপতি কালই সব চিনি ব্যাপারীদের ধরে নিয়ে এসো। মহারাজ যদি ওদের থেকে সব চিনি নিয়ে নেয়? আরে দূর, এটা আমি আগে থেকেই আন্দাজ করে রেখেছিলাম, আর তাই সব চিনি ওদের কাছ থেকে তুলে রেখে দিয়েছি আমার কাছে। তাহলে বোঝা গেল তো? কিন্তু মানে ওই আবার মানে কি? হ্যাঁ, মানে হলো যে মহারাজ যদি জানতে পারেন তাহলে কিন্তু রাখো তোমাদের কিন্তু আর মানে। কিন্তু যদি কোনোভাবেই মহারাজের কানে যায় যে আমরাই এই কাজটা করেছি, তাহলে তো ও কিন্তু মানের পর আবার যদি। হ্যাঁ, এই আমি এই কৃষ্ণনগরের সর্বশক্তিমান মন্ত্রী বলছি, তাতে কি হচ্ছে না? হ্যাঁ হচ্ছে, কিন্তু আবার কিন্তু আর একটা কথা শুনলে কিন্তু সবার ব্যবসায়ী এই কৃষ্ণনগর থেকে তুলে দিয়ে কান ধরে উঠবোস করাবো সবার সামনে। আচ্ছা আচ্ছা, আপনি যা বলছেন তাই হবে। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা একটু বেঁকিয়ে নিলেই হয়। তবে কি এটা বেঁকাতে বেঁকাতে আঙুলটাই আমার দেখছি বেঁকা হয়ে গেছে। তা যাকে যাক, আমার কাজটা হলেই হলো, কথাটা যেমন মাথা থেকে না বেরোয়। সে আর বলতে। আরে আমাদের তো ব্যবসা করে খেতে হবে। সেই তো। কিন্তু ওরা যদি সব বলে দেয়? পাগল না পেট খারাপ? ওদের ব্যবসা করে খেতে হবে না এই কৃষ্ণনগরে? কিন্তু গোপালকে তো চেনো, সে যে আবার এখানে ধাওয়া করবে না সেটা কে জানে? সব ব্যবস্থা করা আছে, বুঝলে গিন্নি। এ হলো সাপ লুডো খেলা। গোপাল হচ্ছে সাপ, আর আমি ওর কামড় এড়িয়ে সিঁড়ি বেয়ে সব চিনি বেশি দামে আস্তে আস্তে বিক্রি করে অনেক অনেক টাকা করব, বুঝেছো? এই যে মহারাজ, সবাইকে নিয়ে এসেছি। নাও মন্ত্রী, এবার ভালো করে কোড়কে দিয়ে কথা বার করো তো। আমি আর কি কথা বার করব মহারাজ? আপনি তো আর আমাকে বিশ্বাসই করেন না। এ আবার কেমন তর কথা? বাহ মহারাজ, আমি তো এদের কাছ থেকেই জেনে এসে আপনাকে খবর দিয়েছিলাম, তবু আপনি গোপালের কথায় নেচে ওদেরকে সেনাপতিকে দিয়ে ধরিয়ে আনলেন। বেশ বেশ বেশ, তোমারও তো গোসা করার কিছু নেই। আচ্ছা বলো তো বাপু, এসব কি হচ্ছে? মহারাজ, আমাদের বেশিরভাগ চিনি যে নিয়ে গেছে। হ্যাঁ মহারাজ, নবাবের লোক এসে আমাদের সব চিনি অল্প দামে কিনে নিয়ে গেছে। হ্যাঁ, সে কি নবাবের লোক? আমরা ওই নবাবের ভয়ে সত্যি কথাটা ওই মন্ত্রী মশাইকে বলতে পারিনি। অদ্ভুত, এরা বলে কি মুর্শিদাবাদে কি চিনি কম পড়লো নাকি? দেখলেন তো মহারাজ, বাজারে একদম চিনি নেই, যা আসছে সেটাও বাইরে থেকে, ফলে দাম তো বেশি হবেই। সেই তো। কি যে করি এখন? কি আর করবেন মহারাজ, নবাব বলে কথা। এখন হয় আমরা মিষ্টি খাবো না, আর নইলে পকেট ফাঁকা করে চিনি কিনবো। আর তার সঙ্গে আমারও পকেটটা ভরবে। মহারাজ, একটা রাস্তা আছে। রাস্তা আছে? কি কি রাস্তা? বাইরে থেকে চিনি আমদানি করা। ঠিক ঠিক বলেছো, ঠিক বলেছো। কি দরকার এত হাঙ্গামার? হ্যাঁ, কয়েকদিন বাদেই যখন সব স্বাভাবিক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মন্ত্রী মশাই, আপনি কি করে জানলেন যে কয়েকদিন বাদেই সব স্বাভাবিক হয়ে যাবে? কেন হবে না? এই রকম কি বেশি দিন চলতে পারে নাকি? ওই দোকানিরাই নিশ্চয়ই বাইরে থেকে বেশি করে চিনি আনাবে। না না মন্ত্রী, গোপালই ঠিক বলেছে। যত তাড়াতাড়ি এর বিহিত করা যায় ততই ভালো। নাও 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 মন্ত্রী, তুমি ব্যবস্থা করো। আচ্ছা, আমার তো মনে হচ্ছে মন্ত্রী মশাই এখানে কোথাও ওই কলকাঠি নাড়ছে। এখনো বুঝতে পারছি না, নবাবের লোক কৃষ্ণনগর থেকে চিনি কিনে নিয়ে যাবে না,
এটা বিশ্বাস হলো না। তবে তবে যাই হোক, বাইরে থেকে চিনি এসে গেলে আর চিন্তা নেই। যদি চিনি ঠিক মতো আসে তো ঠিক আছে, কম এলে বা না এলে বুঝবো ওই মন্ত্রীরই কীর্তি, তারপর বেটাকে দেখাবো মজা। মহারাজ মহারাজ, সর্বনাশ হয়ে গেছে মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। ওহো, এত হাঁপাচ্ছ কেন মন্ত্রী? মহারাজ, চিনি নিয়ে তো আসছিলাম, তারপর পথে ডাকাতেরা সব কেড়ে নিয়েছে, সব কেড়ে নিয়েছে মহারাজ। সর্বনাশ! ওরা নিশ্চয়ই নবাবের ডাকাত। হ্যাঁ হ্যাঁ, নবাবের লোক। কি করে বুঝলেন? গায়ে লেখা ছিল? না মানে গোপাল, ছাড়ো তো এসব, এখন কি করা যায় তাই বলো তো। বলে আর কি হবে মহারাজ, এখন করতে হবে। কি 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 করবে তুমি? চিনির চাষ। হেঁয়ালি নয় গোপাল, একটু বুঝিয়ে বলো। পরে বোঝাবো, আমি এখন আসি মহারাজ। ও আচ্ছা আচ্ছা, তাহলে সবাই এসো এসো, এখন সভা শেষ। তাহলে সব চিনি নবাবের ডাকাতেরা নিয়ে গেল? ওসব গল্প কথা গিন্নি, এটা বোঝা গেল যে সব চিনি কৃষ্ণনগরেই আছে। কিন্তু কিভাবে? বাইরে থেকে চিনি এলে চিনির দাম কমে যাবে, তাতে লুকোনো চিনি বিক্রি হবে না। আমার তো মন বলছে দোকানিরাই সব চিনি কোথাও লুকিয়ে রেখে দিয়েছে, আর সুযোগ বুঝে বেশি দামে বাজারে ছাড়বে। না, দোকানিদের কাছে থাকবে না, কারণ মহারাজের সন্দেহ হলে তল্লাশি করবেন আর সব ধরা পড়ে যাবে। তাহলে মন্ত্রীর বাড়ি ওটাই একমাত্র জায়গা, আর প্রমাণ পাওয়ার জন্য মন্ত্রী মশাইয়ের উপর আমাদের কড়া নজর রাখতে হবে। বাহ, এই তো ঠিক বুঝেছিস। মন্ত্রী মশাই বাড়ি আছেন নাকি? ও গোপাল, তা কি মনে করে? এইটা দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম একবার দেখা করেই যাই। তা বাইরে কেন? এসো এসো, ভেতরে এসো। নিজে থেকেই ভেতরে ডাকছে। তাহলে কি বাড়ির ভেতরে কিছুই নেই? এখানে কিছুই পাবে না চাঁদু। চলুন চলুন, বাইরে বড় গরম, ভেতরেই বসি। যাক, গোপাল দাদু ভেতরে ঢুকতে পেরেছে। এবার মন্ত্রী মশাই ধরা পড়লো বলে। উল্টে গোপাল দাদুর এখন সময় লাগবে। চল, এই ফাঁকে মন্ত্রী মশাইয়ের বাড়ির পিছনের বাগানে গিয়ে পেয়ারা পেড়ে নিয়ে আসি। চল চল। অনেকক্ষণ তো হয়ে গেল, এখনো গোপাল দাদু বেরোচ্ছে না তো। গোপাল দাদুকে ধরে রাখিনি তো। চল, এখানে না দাঁড়িয়ে থেকে সবাই মিলে গোপাল দাদুর বাড়িতে গিয়ে অপেক্ষা করি। গোপাল দাদুর মনে হয় দেরি হবে। চল চল। আসি মন্ত্রী মশাই। হ্যাঁ হ্যাঁ, এসো, আমি একবার বাজারে গিয়ে দেখি চিনির দাম কমেছে কিনা। সেই বরং ভালো। বলো বলো, কি দেখলে? মন্ত্রীর ঘরের মধ্যে কিছু নেই। কি করে বুঝলে? এই সব ঘর খুঁজে দেখলে? দূর বোকা, আমি তো শুধু পিঁপড়ে খুঁজলাম। মানে? আরে বোকা, অতটা চিনি বাড়িতে থাকলে রাজ্যের সব পিঁপড়ে এসে জমা হবে না? আর পিঁপড়ে দেখেই চিনির খোঁজ পাবে। কিন্তু একটাও পিঁপড়ে নেই। মজার ব্যাপার। আমরাও একটা মজার ব্যাপার দেখেছি। কি কি দেখেছিস? সেরকম কিছু নয়, মন্ত্রী মশাই নিজের গোয়াল ঘর ফাঁকা রেখে গরুগুলোকে সব বাইরে দাঁড় করিয়ে রেখেছে। বলিস কি? পেয়েছি, তোরা বাড়ি যা। কি পেয়েছো? কোথায় যাচ্ছ? চিনি 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 পেয়েছি, পরে বলবো সব। আরে তাড়াতাড়ি হাত চালা, কেউ এসে পড়ার আগেই ছড়িয়ে দিতে হবে। বলো কি গোপাল? হ্যাঁ মহারাজ, দুজন সেপাই দিন, সব দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে, আমিও যাব তোমার সাথে। মন্ত্রী, ও মন্ত্রী,
এ কি মহারাজ, এই সময় আপনি এখানে? তা গোপালও আছে দেখছি। মন্ত্রী, গোপালের অভিযোগ তোমার গোয়ালের মধ্যে সব চিনি নাকি লোকানো আছে। ছি গোপাল, তোমার আমাকে এত সন্দেহ? তা সন্দেহ যখন হয়েছে একবার পরখ করেই দেখি। আই তোরা ভালো করে গোয়াল ঘরে খুঁজে আয়। মহারাজ, এটা কিন্তু চরম অপমানজনক। আমি আপনার পরম সেবক, আর আপনি কি না? লোক দেখানো কান্না, তাহলে কি এরই মধ্যে মাল পাচার হয়ে গেছে? কিন্তু এত তাড়াতাড়ি? আহা, থামো 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 থামো। এ কি বাগান ঘিরে এইরকম নালা কাটা আর জল ঢালা কেন? আগে মহারাজ, কিছুই পাইনি। গোপাল ওখানেই ছিল মহারাজ। এখন চুপ। ছি 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 ছি, তোমার জন্য আমার নাকটা কাটা গেল। আই চলো চলো সব, চলো চলো। ছি ছি গোপাল, ছি। কাল রাজ্য শুদ্ধ লোক যখন এই কথা শুনবে, তখন সব বুদ্ধির বড়াই বেরিয়ে যাবে, বুঝেছো? সব বুদ্ধির বড়াই বেরিয়ে যাবে। আরে কি হলো, রাস্তায় বসে পড়লে কেন? মন্ত্রী মশাই, আপনি দয়া করে এটা কাউকে বলবেন না মন্ত্রী মশাই, আমার মুখে চুনকালি পড়ে যাবে। এ কি, এতদিন বাদে তোমাকে বাগে পেয়েছি। না 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 না, আপনি কথা দিন, না হলে কিন্তু আমি এখান থেকে এক পাও নড়বো না। যেটা তোমার ব্যাপার, কিন্তু হাজার বসে থেকেও কোনো লাভ নেই, বুঝেছো? ওই তো দলে দলে পিঁপড়ে আসতে শুরু করেছে। জয় গুরু, এবার যাওয়া যাক। ওই তো গোপাল হতাশ হয়ে চলে যাচ্ছে। আজ কার যে মুখ দেখে উঠেছিলাম না। শোন, আগে ভালো করে বাইরের দরজাতে তালা লাগাই। নাও দাদু, এবার শুরু করো। বাইরে কি কিছু একটা হচ্ছে? দরজা জানলায় কেমন একটা করে আওয়াজ হলো যেন, দেখি তো। এ কি, বাইরে থেকে সব বন্ধ করে দিয়েছে? আরে গোপাল আর বাচ্চারা মাটি তুলে নিয়ে চলে যাচ্ছে। যা, সব বন্ধ করে দিয়েছে, কোনো আওয়াজ যে বাইরে যাচ্ছে না। ও কি 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 করে এই চিনির ডাকাতিটা আটকায়? হায় 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 হায়, আমার কপাল পুড়লো গো, আমার কপাল পুড়লো। মহারাজ, মহারাজ, আপনি এর বিচার করুন মহারাজ। আরে বাবা, সকাল বেলা এমন মরা কান্না জুড়লে কেন বলো তো? কি বলবো মহারাজ, গোপাল আর ওর নাতি নাতনিরা কাল রাতে আমার বাড়িতে ডাকাতি করেছে, আর আমাদের বাইরে থেকে সব তালা দিয়ে আটকে দিয়েছিল। হ্যাঁ, বলো কি, গোপাল করবে ডাকাতি? কি ডাকাতি করেছি সেটাও বলে দিন। সে কি গোপাল, তুমি আবার এসব কি বলছো? আহা, মন্ত্রী মশাইকে বলতে দিন না মহারাজ। কি হলো বলুন মন্ত্রী মশাই, বলুন। মানে মহারাজ, বাগানের মাটি ডাকাতি করে নিয়ে গেছে গোপাল। মাটি? এবার গোয়াল ছেড়ে মাটি? মাটি ডাকাতি? সত্যি মন্ত্রী, তোমার দেখছি মাথাটাই গেছে নাকি কালকে রাগ থেকে? না মহারাজ, ওরা মাটি ডাকাতি করে নিয়ে গেছে, কেননা মাটির তলায় আমার গুপ্তধন লোকানো ছিল। কি গুপ্তধন? এই তোরা ভেতরে আয় তো। এসব কি, আমার মাথায় তো কিছুই ঢুকছে না। চিনি মহারাজ, 100 বস্তা চিনি। একটু দেরি হবার জন্য ওই গোয়ালে না পেয়ে বাগানে পেলাম।
ও তাহলে তোমার কথাই ঠিক ছিল মন্ত্রী। মানে মহারাজ, বলেই ফেলুন মন্ত্রী মশাই, সব বলে ফেলুন। এই সব সত্যি বলো, নইলে কিন্তু তোমার কপালে অশেষ দুর্ভোগ আছে। বলছি এই তাড়াতাড়ি হাত চালা, কেউ এসে পড়ার আগেই সরিয়ে দিতে হবে। ছি 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 মন্ত্রী, এত নিচে নেমে গেছো তুমি। আমায় ছেড়ে দিন মহারাজ, এই আমি নাক মুলছি, এই কান মুলছি। এই কে আছিস? এই সব চিনি সারা রাজ্যে বিতরণ করে দে। আর গোপাল, তোমাকে কি দেব বলো তো? আমাকে শুধু কম দামে চিনি দিলেই হবে মহারাজ, নইলে যে বাড়িতে আর টিকতে পারছি না। বেশ বেশ বেশ, তাই হবে। তবে মন্ত্রী, তোমাকে সবার সামনে 33 বার কান ধরে উঠবোস করতে হবে। হ্যাঁ নয় হ্যাঁ। কি হলো, শুরু করো। করছি 1 2 3 4। বলো কি মন্ত্রী, গোপালের এতটা বার বেড়েছে? আর বলবো কি নবাব বাহাদুর, আমাদের মহারাজের প্রশ্রয় পেয়ে পেয়ে গোপালের দিমাগ এতটাই বেড়েছে যে সে এখন ধরাকে সরা জ্ঞান করতে শুরু করে দিয়েছে। আর ওর যত আক্রোশ আমার ওপর। কেন? এটা কি করে বলবো, আমি কিন্তু ওর সাথে কোনো খারাপ ব্যবহার করিনি। মহারাজের কাছে আমার নামে অকথা কুকথা লাগিয়ে লাগিয়ে এমন অবস্থা করে ছেড়েছে যে মহারাজের চোখে আমি এখন খুব খারাপ হয়ে গেছি। গোপালের কথায় নেচে মহারাজ এখন যখন তখন সকলের সামনেই আমাকে অপমান করেন, নানান শাস্তির কথা ঘোষণা করে বসেন। এ তো রীতিমতো অবিচার। অবিচার বলে অবিচার, তাই তো সঠিক বিচার পেতে আপনার কাছে ছুটে এসেছি নবাব বাহাদুর। আপনি এর একটা বিচার করুন। কি বিচার চাও তুমি? গোপালকে কারাগারে ভরে দেবো? না না, প্রথম চোটেই অতটা কড়া শাস্তি না দিলেও চলবে। ধরুন যদি সকলের সামনে 100 ঘা চাবুক খাওয়ানো যায়, তাহলে মনে হয় ওর দিমাগ একটু কমবে। ঠিক আছে, আমি নিজে একবার কৃষ্ণনগরে যাব, তারপর কি করা যায় সেটা ঠিক করব। নবাব বাহাদুরের অনেক মেহেরবানি। আমি তাহলে এখন আসি জনাব। হ্যাঁ এসো। আর একটা অনুরোধ, আমি যে আপনার কাছে এসেছিলাম সেটা যেন মহারাজ জানতে না পারে। কাক পক্ষীতেও জানবে না, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। কি ব্যাপার বলো তো গোপাল, দুদিন ধরে মন্ত্রীর কোনো দেখা নেই। সেটাই তো ভাবছি, না বলে কয়ে পুরো 2 দিন রাজসভায় গড় হাজির, এমন তো বড় একটা করে না। কালও যদি রাজসভায় না আসে তাহলে ওর বাড়িতে একটা খবর নিও। খবর নেবার কোনো প্রয়োজন নেই মহারাজ, আমি এসে গেছি। আমি এসে গেছি মহারাজ, কথাটা বলে আমায় কৃতার্থ করেছো। তা এই দুদিন কোথায় ঘাপটি মেরেছিলে? হ্যাঁ, এই যে এখন হাজার প্রশ্ন শুরু হবে, তবে যত প্রশ্নই করুক না কেন কিছুতেই মুর্শিদাবাদের কথা বলা যাবে না। ঘাপটি মেরে কেন থাকবো মহারাজ, আমি তো হালি শহরে গিয়েছিলাম। হঠাৎ হালি শহরে কেন? ওই যে হালি শহরের যে কালী মন্দির আছে না, ওর পাশের শিব মন্দিরে বাবা ভোলানাথের মাথায় জল ঢালতে। সেটা বলে যেতে কি হয়েছিল? আসলে মহারাজ ব্যাপারটা হলো কি, ওই ভোর রাতে বাবাকে স্বপ্নে দেখেই বেরিয়ে পড়লাম। যে ওরে বাবা, কোথায় যাব রে? বাবা আপনাকে স্বপ্ন দিলেন? সত্যি কি ভাগ্যবান লোক আপনি। এই গোপাল এরকম ঠেস দিয়ে কথা বলছো কেন বলো তো? হ্যাঁ, বাবা আমাকে স্বপ্ন দিলেন, এই কথাটা কি তোমার বিশ্বাস হচ্ছে না? আরে বিশ্বাস হবে না কেন? বাবার কথা কি অবিশ্বাস করা যায়? তা স্বপ্নে বাবা আপনাকে কি বললেন? বাবা আবার কি বলবে? বাবা কি সব সময় মুখে সব কথা বলেন নাকি? ওটা ভক্তি দিয়ে বুঝে নিতে হয়। ভক্তি দিয়ে আপনি বুঝে গেলেন যে বাবার মাথা গরম হয়েছে, তাই জল ঢালতে যেতে হবে। এই দেখো গোপাল, উঠতে বসতে যদি এভাবে
ভেবে আমার সব কথার মানে যাচাই করতে বসো, তাহলে তোমার সামনে কোনো কথাই আর বলা যাবে না দেখছি। হ্যাঁ মন্ত্রী, চটো কেন? গোপাল তোমার সঙ্গে একটু ওই মস্করা করছিল আর কি। না মহারাজ, এটাকে মস্করা বলে না। তা এটাকে তাহলে কি বলে? এটাকে বলে বেয়াদপি। ভুলে যেও না, আমি এ রাজ্যের মন্ত্রী, পদমর্যাদায় আমি তোমার থেকে অনেক বড়। ঠিক আছে বাবা, মানছি আমার ঘাট হয়েছে। তা এবারে একটা কাজের কথা বলুন তো, আমার বউয়ের সাথে কি আপনার দেখা হয়েছে? তোমার বউ? তোমার বউয়ের সাথে আমার দেখা হবে কেন? না, দেখা হবে নাই বা কেন? আমার বউও তো হালি শহরের শিব মন্দিরে জল ঢালতে গেছে। না, সে অবশ্য কোনো স্বপ্ন টপ্ন পাইনি। এই রে, হালি শহর বলে ফেসে গেলাম মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। দূর থেকে একবার যেন তোমার বউকে দেখলাম বলে মনে হয়েছিল। বাহ 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 বাহ, তাহলে নিশ্চয়ই আজকালই ফিরে আসবে। মহারাজ, আমি তাহলে এখন আসি। পথের ধকলে আমি এখন খুব ক্লান্ত। পরে এসে না হয় আপনার সঙ্গে দেখা করব। হ্যাঁ, তাই এসো। তা গোপাল, বৌমা যে হালি শহর গিয়েছিল সে কথা তো আমায় জানাওনি। কি করে জানাবো মহারাজ? হালি শহর তো দূরের কথা, গত দুদিনে সে ঘর ছেড়ে তো কোথাও নড়েনি। তাহলে এইমাত্র যে বললে হালি শহর গিয়েছিল। আরে মহারাজ, ওটা তো মন্ত্রীর কথার সত্যি মিথ্যে যাচাই করার জন্যে। একটু আগে বুঝতে না পারলেও এখন বিলক্ষণ বুঝতে পেরেছি ও হালি শহরে পা দেয়নি। তোমার কথার জালে ও ধরা পড়ে গেছে। কিন্তু হালি শহর না গেলে এই দুদিনও কোথায় গিয়েছিল বলতো? সেটাই তো চিন্তার মহারাজ। নিশ্চয়ই এমন কোথাও গিয়েছিল যার কথা ও আপনার কাছে গোপন রাখতে চায়। মন্ত্রীর চাল চলনও আমার কেমন গোলমেলে ঠেকছে। আচ্ছা, ও আবার মনে মনে কোনো প্যাঁচ করছে না তো? এখন অপেক্ষা করা ছাড়া আমাদের আর কিছুই করার নেই মহারাজ। তবে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, ও যদি প্যাঁচ কষে তাহলে উল্টো প্যাঁচে ওর সব প্যাঁচ আমি কেটে দেব। বলো কি, মুর্শিদাবাদের নবাব তোমার সাথে দেখা করতে এই কৃষ্ণনগরে আসছেন? তাহলে আর বলছি কি, এতদিন কোনো দরকার পড়লে তিনি আমাকেই ডেকে পাঠাতেন, কিন্তু এবার তো নিজেই আসবেন বলছেন। আচ্ছা, ওনার মতলবটা কি বলতো? সেটা এখন কি করে বলি? পত্রে লিখেছেন যে রাজ্য পরিচালনার ব্যাপারে আমার সাথে নাকি জরুরি কথা আছে। রাজ্য পরিচালনার ব্যাপার না ছাই, নিশ্চয়ই কোনো খারাপ মতলব আছে। তোমার ওপর ওর নজর তো ভালো নয়। হয়তো এটা চাই ওটা চাই বলে নতুন কোনো বায়না করে বসবেন। আরে সেই জন্যই তো গোপালকে আলাদা করে ডেকে পাঠিয়েছি। শোনো, আমি বলি কি, এবার তুমি একটু কড়া হও। বেমক্কা কিছু চেয়ে বসলে দুম করে দেব বলে ঘাড় নেড়ে দিও না। মহারাজ, আসতে পারি কি? আরে এসো গোপাল, এসো। মহারাজ, আমারও কেমন যেন খটোমটো লাগছে। কিরকম? মন্ত্রী মশাই যে হালি শহরে যাননি সেটা তো পরিষ্কার হয়ে গেছে। এখন পরিষ্কার হয়ে গেল সে কোথায় গিয়েছিল। আমার অনুমান যদি খুব একটা মিথ্যে না হয়, তাহলে হালি শহরে বাবার মাথায় জল ঢালার পরিবর্তে মন্ত্রী মশাই মুর্শিদাবাদ গিয়েছিল নবাব বাহাদুরের মাথায় আগুন জ্বালিয়ে দিতে। বলছো কি গোপাল? এ তো ভয়ানক ব্যাপার। কেন জানি না, আমার মনে হচ্ছে আপনার আমার বিরুদ্ধে নবাবকে আচ্ছা করে তাতিয়ে এসেছে। সর্বনাশ! কথাটা মন্দ বলনি। এর আগেও তো ও এমন কাজ করে হাতে নাতে ধরাও পড়েছে। না, নবাবকে যদি তাতিয়ে আসে তাহলে তো ওই গোয়ার গোবিন্দ মানুষটা একতরফা শুনে যা তা করতে পারে। তাহলে কি হবে? আপনারা নিশ্চিন্ত থাকুন মহারাজ। মন্ত্রী আর নবাব যদি বুনো ওল হয়, তাহলে আমিও হচ্ছি বাঘা তেঁতুল। আসতে দিন নবাবকে, দেখুন বেটার ছেলে কি বলে। তা নবাব যখন আসছেন তার আপ্যায়নের ব্যবস্থা করতে হবে তো? অবশ্যই যত্ন আত্মি কোনো ত্রুটি রাখলে চলবে না। হ্যাঁ,
কবে আসছেন সেটা কি জানিয়েছেন? আগামী পরশু। আরো জানিয়েছেন কৃষ্ণনগরে থাকবেন মাত্র একদিন। তাহলে তো হাতে আর সময় নেই। তা তো নেই, কালই রাজসভায় গিয়ে সকলকে জানিয়ে দিতে হবে। হ্যাঁ, জানিয়ে দিন মহারাজ। আসুন আসুন নবাব বাহাদুর, সব কুশল তো? হ্যাঁ, সব কুশল। কৃষ্ণনগরের সব ভালো তো? হ্যাঁ, সবাই ভালো আছি। বেশ বেশ। তা গোপাল কোথায়? গোপাল এই যে নবাব সাহেব, বান্দা হাজির। বহুত খুব, বহুত খুব। এটা কি রকমের বহুত খুব? এ তো বহুত খারাপ। কি গোপাল, টাকে হাত বুলোচ্ছ কেন? লাগলো বুঝি? না না না, লাগবে কেন, লাগবে কেন, একেবারেই লাগেনি। তাহলে হাত বুলোচ্ছ যে বড়? আসলে মনে হলো আমার চকচকে মাথার উপর দিয়ে যেন অনেকগুলো আরশোলা খড়খড় করে চলে গেল। আরশোলা খড়খড় করে চলে গেল মানে? আসলে নবাব বাহাদুর, আপনার হাতটা না ওই আরশোলার পায়ের মতো বড় খড়খড়ে। বদতমিজ, আমার হাত খড়খড়ে? চিন্তা করবেন না, একদম চিন্তা করবেন না। আমাদের রাজবৈদ্যর কাছে খুব ভালো জাতের মলম আছে নবাব বাহাদুর। ওই মলম লাগালেই না আপনার হাত মোলায়েম হয়ে যাবে। খানিক বাদে যখন তোমার পিঠে 100 চাবুকের ঘা পড়বে, তখন মলম তোমাকে লাগাতেই হবে। এই রোদের মধ্যে দাঁড়িয়ে কথা না বলে চলুন চলুন, ভেতরে চলুন। কাজটা কিন্তু ভালো করলে না গোপাল, এভাবে নবাবকে চটিয়ে দিয়ে। চটে গেছেন নাকি? কেন, আমি তো খারাপ কিছু বলিনি। তুমি দেখে নিও, সকলের সামনে খড়খড়ে হাত বলার জন্যে সুযোগ বুঝে উনি তোমার ওপর ঠিক শোধ তুলবেন। আর তাই দেখে আপনি খুব আনন্দ পাবেন, তাই তো? বলছি, খাবার দাবার সব ঠিকঠাক হয়েছে তো? বহুত খুব, বহুত খুব। খুব বড়িয়া রান্না বান্না। সব কিছু কিন্তু আমি একলা হাতে সামলেছি নবাব বাহাদুর। আর গোপাল, গোপাল কি করেছে? গোপাল শুধু ফোড়ন কেটেছে। ওই কাজটাই তো ভালো পারে। না মানে, গোপাল তো ভাঁড়, কথা বলাই তোর কাজ। তো এবার থেকে আমি ওকে গোপাল ভাঁড় না বলে বলবো গোপাল ফোড়ন। তা গোপাল ফোড়ন, আজকের রাতটা তো আমি এখানে আছি। সেটা জানি জাহাপানা। আজ রাতে খাওয়া দাওয়ার পর তুমি আমার ঘরে আসবে, কেমন? কেন মালিক? রাজবৈদ্যর কাছ থেকে মলম এনে আমার হাত পা ভালো করে মালিশ করে দেবে। কি পারবে তো? মালিশ? ইয়ে মানে? না 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 না, কোনো ইয়ে মানে আমি শুনতে চাই না। সোজাসুজি উত্তর দাও, পারবে কি না? কেন পারবে না খোদাবন? ও গোপাল, গোপাল ভাঁড় রাজা বাদশাদের মন জোগাতে, হাত পা টেপা, জুতো পরিষ্কার ও সব করতে পারে, তাই না মহারাজ? কি কৃষ্ণচন্দ্র, মন্ত্রী কি বলছে? গোপাল তোমাকে কি এভাবেই সেবা করে? কিন্তু আচ্ছা, মুশকিলে পড়লাম। নবাবের কথার প্রতিবাদ করলে যদি খেপে গিয়ে খারাপ কিছু করে বসে। কি হলো কৃষ্ণচন্দ্র, চুপ করে আছো কেন? মানে নবাব বাহাদুর, বুঝতে পেরেছি। মন্ত্রীর ভাঙচিতে শুধু আমাকে হেনস্থা করার জন্যই হয়তো নবাবের এখানে আসা। ঠিক আছে, যা আছে কপালে। হ্যাঁ জাহাপনা, মহারাজ মুখ ফুটে বলতে পারছেন না, আমি কিন্তু খোলাখুলি বলছি। মহারাজকে আমি এভাবেই সেবা করি। তবে কি? তবে ওই প্রত্যেকবার সেবা পাবার পর মহারাজ আমায় কমপক্ষে 50টা করে স্বর্ণ মুদ্রা পুরস্কার দেন। এসব আবার কখন হয়? ঠিক আছে কৃষ্ণচন্দ্র, 50 স্বর্ণ মুদ্রা দিলে আমি তোমাকে 100 আকবরী মোহর ইনাম দেবো। আসলে তোমাকে যে কি দেবো সেটা শুধু আমিই জানি। আহা, কি সৌভাগ্য আমার! 100 আকবরী মোহর! এরকম তো হবার কথা ছিল না। চাবুকের বদলে গোপাল বেটা 100 আকবরী মোহর পেয়ে যাবে? না না, এটা কিছুতেই হতে দেওয়া যায় না। ওই মোহর থেকে কিছুটা মোহর আমাকে হাতা। নবাব কি শুধু আমাকেই জব্দ করতে এখানে এসেছে? হ্যাঁ,
তা নয় তো কি, না হলে ঘোড়ার গাড়ি থেকে নেমেই সকলের সামনে আমার মাথায় এমন 82 শিক্ষার চাঁটি কষাতো না। এখন আবার হাত পা মালিশ করে দিতে বলছে। ঠিক আছে, আমার নামও গোপাল, অত সহজে হারার পাত্র আমি নই। কি ব্যাপার গোপাল, তুমি নাকি 100 আকবরী মোহরের লোভে নবাবের হাত পা টিপতে রাজি হয়ে গেছো? তা এ কথা আপনাকে কে বললো? কেন, মন্ত্রী বলল। মন্ত্রী তো জনে জনে সকলকে এ কথা বলে বেড়াচ্ছে। না না গোপাল, এই কাজটা কিন্তু তুমি মোটেই ভালো করনি। মান ইজ্জত বলে কিছুই তো আর রাখলে না দেখছি। এই মেলা জ্ঞান দেবেন না তো। রাজি না হয়ে কি করতাম? রাজি না হলে তো খেপে গিয়ে ওই নবাব মহারাজকেই শাস্তি দিয়ে বসতো। বলা তো যায় না, হয়তো মহারাজের হাত থেকে ওই রাজ্যটাই কেড়ে নিতে পারতো। হ্যাঁ, এই কথাটা তো ঠিক বলেছো। মহারাজের হাত থেকে রাজ্যটা চলে গেলে আপনাদের কি হতো সেটা একবার ভেবে দেখেছেন? তাই যা করেছি এই রাজ্যের কথা ভেবে, আপনাদের কথা ভেবেই করেছি, বুঝলেন? যত সব। না, মন্ত্রী মশাই লোকটা দেখছি খুব একটা সুবিধের নয়। শুধু গোপালের নামে ওই নিন্দে রটিয়ে বেড়ানো। হ্যাঁ, শেষে তুমি যদি সত্যি সত্যি নবাবের হাত পা টিপে আসো, তাহলে কিন্তু আমার খুব বেইজ্জত হবে। লজ্জায় আশপাশের মেয়ে বউদের কাছে আমি আর মুখ দেখাতে পারবো না গো। আরে দেখো না, শেষ অব্দি কে কাকে মলম লাগায়। দাও দাও, এখন এই ঝাল লঙ্কা বাটা আর বিছুটি গুঁড়োর কৌটো দুটো দাও দেখি। নেহায় নবাবের রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে। উমা, কি বলছো কি? ওগুলো মলম নয়। না তো, খামোখা মলম হতে যাবে কেন? তাহলে তুমি যে বললে মলম রাজবৈদ্যর কাছ থেকে এনেছো। বলেছিলাম বুঝি? কি জানি বাবা, মাঝে মধ্যে তুমি যে কি করে বসো, ভয় না আমার হাত পা কেমন ঠান্ডা হয়ে আসে। খুব ঠান্ডা হয়ে আসলে গরম সেক দিয়ে নিও। আমি চললাম। এত রাতে রাজপ্রাসাদের ভেতরে তুমি যেতে পারবে না গোপাল? কেন যেতে পারবো না? কেন, আপনার কথায় নাকি? অবশ্যই, কেননা নবাব বাহাদুরের নিরাপত্তার দায়িত্ব মহারাজ আমাকেই দিয়েছেন, আর সেই নিরাপত্তার কারণেই এত রাতে আমি তোমায় রাজপ্রাসাদে ঢুকতে দিতে পারি না। কিন্তু আপনি তো জানেন রাতে তার হাতে পায়ে আমাকেই মলম ঘষে দিতে হবে। জানি তো, আর মলম ঘষে 1000 আকবরী মোহর পাবে, সেটাও তো নিজের কানে শুনেছি। না না গোপাল, আমি তোমায় ভেতরে যেতে দিতে পারি না। ও আচ্ছা, কি করলে পারেন? যদি তোমার পুরস্কারের অর্ধেক আমাকে দেবে বলে প্রতিজ্ঞা করো, তাহলে না হয় ভেতরে যেতে দিতে পারি। ও আচ্ছা, ঠিক আছে, তাই হবে। কথার খেলাফ হবে না তো? গোপাল চালাকি করতে পারে, কিন্তু কথার খেলাফ সে কখনো করে না। ভেতরে যেতে পারবে না। কেন উজির সাহেব? আমায় ফাঁকি দিয়ে পুরস্কার নেবে, এটা তো হতে পারে না। ও, কিন্তু আমি তো নবাব বাহাদুরের আদেশেই তার হাতে পায়ে মলম ঘষে দিতে এলাম। মলম ঘষে দিলে ইনাম পাবে? হ্যাঁ, ওই 100 মতো আকবরী মোহর। ঠিক আছে, ওর থেকে যদি অর্ধেক আমাকে দিতে রাজি থাকো, তাহলে ভেতরে যেতে দিতে পারি। আচ্ছা ঠিক আছে, তাই হবে। নবাব বাহাদুর। ও গোপাল ফোড়ন, এসে গেছো? বহুত খুব, বহুত খুব। নাও, প্রথমে পায়ে মলম ঘষে দাও। প্রথমে বিছুটি গুঁড়ো। এই পায়ে ওটা কি গুঁড়ো গুঁড়ো ছড়াচ্ছ? আগে এটা কবিরাজি গুঁড়ো, পায়ের জোর বাড়ায়। কি চুল করছে কেন?
আসলে আপনার অভ্যেস নেই তো, তা ভালো করে একটু চুলকে নিন, তারপর মলম লাগিয়ে দিলে একেবারে ঠান্ডা হয়ে ওরে যাবে। বাবা, এই কি জোর চুল করছে রে বাবা। উফ, ওরে বাবা রে। বাহ বাবা, বেশ ভালো রকম ছড়েছে দেখছি। উফ, এবার চুলকুনিটা একটু কমেছে মনে হচ্ছে। ওরে বাবা, ওরে বাবা, বাবা। বেশ বেশ, এবার তাহলে আপনি একটু স্থির হয়ে বসুন। এই মলমটা লাগিয়ে দিলে একেবারে সব ঠান্ডা হয়ে যাবে। ইয়া আল্লাহ, এ তো জ্বলছে কেন? কি লাগালি রে পায়? লাগালাম মলম। ইয়া আল্লাহ, মেরে ফেললো। মলম দিল্লা কি হচ্ছে? ওরে বাবা রে, মলমে এত জ্বালা করে। আর বাঁচাও, ওরে বাবা রে, বাঁচাও, বাঁচাও। কি হয়েছে জাহাপনা? কি হয়েছে? কি হয়েছে জাহাপনা? এই উল্লুকটা আমাকে মারার তাল করেছে। ওরে বাবা রে, ওরে বাবা রে, জ্বলে যাচ্ছে। কোথায় কোথায় আগুন? কি জ্বলছে? পেল্লিক, আগুন নয়, আমার পা জ্বলছে। গোপাল কিছু একটা লাগিয়ে আমার পায়ে জ্বালা ধরে দিয়েছে। ইয়া আল্লাহ, কি জ্বলুনি রে। এই, কে আছিস? জল নিয়ে আয়। আরে নবাবের পায়ে ঢাল। বাঁচলাম। বাহ, তাহলে তাহলে আপনার পায়ের জ্বলুনিটা কমে গেছে তো? হ্যাঁ হ্যাঁ, পায়েরটা কমেছে, কিন্তু কিন্তু মনেরটা কমেনি। এ, কে আছিস? একে 100 ঘা চাবুক লাগা। চাবুক? কাকে? গোপালকে। যতক্ষণ না এই 100 চাবুকের ঘায়ে বিয়াদবের পিঠ চলে যাবে, ততক্ষণ আমার মনের জ্বলুনি কমবে না। কৃষ্ণচন্দ্র, এক্ষুনি গোপালের পিঠে চাবুক লাগাও। আগে জাহাপনা, মলম দিয়ে মালিশ করার জন্য শেষ পর্যন্ত এই কি আমার ইনাম জাহাপনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তোমার ইনাম। বেশ, তাহলে মন্ত্রী মশাই পিঠ পাতুন, আর এই যে উজির সাহেব, আপনিও পিঠ পাতুন। কেন? ওরা পিঠ পাতবে কেন? কেন পাতবে? ওরা আমাকে এই ঘরে ঢোকার অনুমতি দেবার জন্য আমার কাছে প্রতিজ্ঞা করিয়ে নিয়েছে যে আমি যা পাবো তার অর্ধেক ভাগ দিতে হবে মন্ত্রীকে, আর বাকি অর্ধেক উজির সাহেব। তোমার বদলে এরা চাবুক খাবে? না হলে যে আমার প্রতিজ্ঞা ভঙ্গ হয়ে যাবে হুজুর, আর আপনারও কথার দাম থাকবে না। এটা যদি গোটা রাজ্য জেনে যায়। এই, মার চাবুক ওই বেউকুফতে। জাহাপানা, আমি আপনার এতদিনের সেবক, আপনার নুন খেয়েছি। এবার গোপালের ভাগের চাবুক খাও। মার বেটাকে, জোরে জোরে মার। হুজুর, একেবারে মরে যাবো হুজুর। এই তো আমার হাড্ডি সার চেহারা। 50 গা চাবুক খেলে আমি যে মাটির সাথে মিশে যাব হুজুর। বেটা মাথা মোটা লোভী একটা, তোর কথা মতো গোপালকে জব্দ করতে এই কৃষ্ণনগরে এসে তোরই বুদ্ধির দোষে আমি আবার গোপালের কাছে বেকুব বনে গেলাম। ইয়া আল্লাহ, ওরে বাবা রে, তাহলে কি বুঝলেন মহারাজ? বুনোলের ওষুধ, বাঘা তেঁতুল।